আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুধু ব্লাউজ আর পেটিকোট পরে বসে বসে ফোন টিপছি আর কফি খাচ্ছি নিচের রুমে। হঠাৎ দরজা ঠেলে আহান ভাইয়া ঢুকলো। নিজেকে ঠিক করার সময়ই পেলাম না। ভাইয়া হুট করে ঘরে ঢুকেই বলল, এই আমরা কানামাছি খেলছি তোর ঘরে, আমি লুকাবো কোথায়? লুকাই। তাকিয়ে দেখি ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। এত সময় খেয়াল করেনি আমাকে। লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। ভাইয়া খুব জোরে চিৎকার করে উঠল, আর আমি কি করব না বুঝে হাঁপার মতো দাঁড়িয়ে আছি। ভাইয়া এত জোরে চিৎকার দিয়েছে মনে হচ্ছে আমার কানের 12টা বেজে গেছে। ভাইয়া চিৎকার করা বাদ দিয়ে দিল দৌড়। খুব লজ্জা লাগছে। ছি ছি, ভাইয়ার সামনে এভাবে পালানোর জন্য কি আর কোনো ঘর পেল না? আমার রুমে আসতে হলো। উফ, ভাল লাগে না। আমার বড় ভাইয়ের বিয়ে আর গায়ে হলুদ ছিল। বাড়িতে অনেক মানুষ, তাই নিজের রুমে এসে গরমের শাড়ি খুলে বসেছিলাম, কারণ আমার রুমে কেউ আসে না। কিন্তু এই আহান ভাইয়া যে কোথা থেকে উড়ে আসলো কে জানে। যদি কাউকে বলে দেয় তাহলে তো আমার মান সম্মান সব শেষ। আর ভাইয়ার সামনেই বা যাবো কি করে? এসব ভেবেই কান্না পাচ্ছে। আমার নাম মিহি, সবাই মনু বলে। আসলে মনু বাচ্চাদের বলা হয়, কিন্তু এর কারণও হলো আহান ভাইয়া। উনি সবাইকে শিখিয়েছেন আমাকে মনু বলে ডাকার জন্য। বাড়ির সব থেকে ছোট সদস্যরাও আমাকে মনু বলে ডাকে। ভেবেই আমার কান্না পায়। আর আহান ভাইয়া হলো আমার একমাত্র খালামণির একমাত্র ছেলে, আর ছোট্ট একটা মেয়েও আছে। আর সব থেকে সিক্রেট ব্যাপার হলো আমি মনে প্রাণে আহান ভাইয়াকে ভালোবাসি, কিন্তু তার হাব ভাবে কখনো আমার প্রতি কিছুই পাইনি, শুধু অপমান করাটাই পাইছি। সে যাই হোক, আহান ভাইয়ার সাথে ওই ঝামেলা হওয়ার পর লজ্জায় আর বাইরে বের হইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে, তবে বাইরে এত চেঁচামেচি মনে হচ্ছে 11টা বাজে। বিরক্ত নিয়ে উঠে ফ্রেশ হলাম। বাইরে যেতে ইচ্ছে করছে না, তবুও রেডি হলাম। না, আজ আর শাড়ি পরবো না। একটা অরেঞ্জ কালারের জামা পরলাম আর চুলগুলো ছেড়ে দিয়েছি। হালকা সাজলাম। সাজার মন নাই, তবুও সাজলাম, কারণ আর যারা আছে তারা সবাই মুখে মেকআপ দিয়ে এমন একটা ভাব নেবে যে কেউ কাউকে চিনতে পারা মুশকিল। এমনকি নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখে তাই চিনতে পারে না। আর সেখানে আমার সাজ হলো, মন চাইলে ফেয়ার অ্যান্ড লাভলি দিতেও পারি, নাও পারি। হালকা কাজল, হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস এটাই আমার সাজ। রুম থেকে বের হয়ে যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ আহান ভাইয়া সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি খালি গায়ে বসে থাকি। উফস, এই ছেলেটা আমার সব মান সম্মান শেষ করে দিল। আপুদের কাছে গিয়ে একটু বসেছিলাম, কিন্তু সবাই আমার এই ব্যাপারটা নিয়ে খুব মজা নিল, তাই ছাদে যাওয়াই উত্তম। এদের কাছে থাকলে আমার 12টা বাজবে, কিন্তু আহান ভাইয়াকে কোথাও দেখলাম না। একবার পাই সামনে, তখন বোঝাবো। অসহ্যকর। ছাদে যাব বলে সিঁড়ির দিকে পা বাড়াতেই হাতে কারো টান পড়ল। তাকিয়ে দেখি আমার ছোট কাকুর মেয়ে ক্লাস 7-এ পড়ে, তবে পাকা অনেক। কি হয়েছে, হাত ধরে টানতেছিস কেন? মনু আপু, শুনলাম তুমি নাকি খালি গায়ে বসে থাকো। বলেই ফিক করে হেসে দিল। উফ, এই পুচকি মেয়েটাও আমাকে লজ্জা দিচ্ছে। ওই, তোকে এসব কে বলেছে? মাই ক্রাশ। এই হেয়ালি না করে বলতো, তোর এই মাই ক্রাশটাকে? আমি ভার্সিটিতে উঠে গেলাম, এখনো ক্রাশ ব্রাশ খাইতে পারলাম না, আর তুই এইটুকু পুচকি, তোর কিনা ক্রাশ আছে? আমার ক্রাশ তো আহান ভাইয়া। বলেই জিভ কাটলো অর্পা। কি কি আহান ভাইয়া তোর ক্রাশ? আপু, কাউকে বলো না প্লিজ। ভাইয়া আমার অনেক বড়, না হলে প্রপোজ করতাম, বাট ভাইয়া অনেক বড়। মাই ব্যাড লাক। তুমি কাউকে বলো না যেন। বোঝোই তো, অমন একটা চকলেট বয় সামনে দিয়ে ঘুরলে কার না ভালো লাগে বলো? আমি অর্পার কথাই ওর দিকে চেয়ে আছি। ভাবা চাই আহান ভাইয়াকে নাকি ওর ভালো লাগে।
বেশ রাগ হলো, মনে হচ্ছিল একটা চর মেরে বলি আমার প্রপার্টির দিকে নজর দিবি না, কিন্তু তা কখনোই সম্ভব না। অর্পার কথা শুনে আর কিছু ভালো লাগছে না। কিছু খাওয়া উচিত, তাই খাওয়ার জন্য রান্নাঘরে গেলাম। ও মা, সেখানে গিয়ে দেখি আহান ভাইয়া একটা বড় বাটির পুরো এক বাটি মাংস পরোটা দিয়ে খাচ্ছে। ওনার অমন খাওয়া দেখে আমার খিদেটা যেন বেড়ে গেল, কিন্তু রাতের কথা মনে করে আর যেতে ইচ্ছে করছে না। পেছন ফিরে চলে আসতে নিলেই আহান ভাইয়া ডাক দিল। দেখি মাংসের বাটি আর একটা পরোটা নিয়ে এদিকেই আসছে। কি হয়েছে? কি আর হবে, চল আমার কাজ করে দিবি। আমি আপনার কি কাজ করব? বাড়িতে ফুলসজ্জায় সাজানোর জন্য ফুল আনা হয়েছে অনেক। তো তো কি, আমি বসে থাকবো আর তুই ফুলগুলো সব ঠিক করবি? চল আগে। কি পারবো না। কি বললি পারবি না? খালা আম্মুকে কিন্তু বলে দিব কালকের কথা। কি আর বলবেন, সবাইকেই তো বলে দিয়েছেন। আরে ও তো বাচ্চাদের বলছি, বড়দের তো বলিনি। আমার কথা না শুনলে বিয়েবাড়ির সবাই জানবে। কি আর করা, মুখ গোল করে চলে গেলাম ভাইয়ার পিছু পিছু। খুব খিদে লাগছে, আর ভাইয়া আমাকে খুব খাটিয়েছে সারাদিন, ভালো লাগে না। রাগ করে না খেয়ে রুমে চলে আসলাম। ফোনটা টেবিল থেকে নিতেই দেখলাম একটা ভাঁজ করা কাগজ। কৌতূহল মেটাতে খুলে দেখলাম সেখানে লেখা আছে, প্রেয়সী, তুমি কি জানো তোমার ওই মায়ামাখা মুখটি দেখার জন্য কত বাহানা করি? তোমার অভিমানী রাগি রাগি মুখটা দেখতে আমার কত ভালো লাগে। তোমার সাথে এমন লুকোচুরি করতেও ভীষণ একটা ভালো লাগা কাজ করে। মনে হয় প্রতিনিয়ত তোমার ওই দুচোখের অতলেই আমি তলিয়ে যাচ্ছি। আমার মিহু পাখি, সবাই তোমাকে মনু বলে ডাকে, আর আমি তোমাকে আমার মিহু পাখি বলে ডাকবো। চিঠিটা পড়ে মাথা ঘুরছে। এমন করে চিঠি লিখলো কে? বাড়িতে বড় বলতে তো শুধু আমার ভাইয়া আর আহান ভাইয়াই আছে, আর সব তো পিচ্ছি। এত আবেগ দিয়ে কে লিখলো? তার মানে আহান ভাইয়া। না না, ওনাকে দেখে তো মনে হয় না উনি আমাকে ভালোবাসে। এসব ভাবনার ভেতরেই কেউ চিঠিটা হাত থেকে টান দিয়ে নিয়ে নিল। তাকিয়ে দেখি আহান ভাইয়া। আমাকে কাগজটা ফিরিয়ে দিন। আরে দাঁড়া না, এত জ্বালাস কেন? প্রিয়সী, তুমি কি জানো তোমার ওই মায়ামাখা মুখটি দেখার জন্য কত বাহানা করি? তোমার অভিমানী রাগি রাগি মুখটা দেখতে আমার কত ভালো লাগে। তোমার সাথে এমন লুকোচুরি করতেও ভীষণ একটা ভালো লাগা কাজ করে। মনে হয় প্রতিনিয়ত তোমার ওই দু চোখের অতলে আমি তলিয়ে যাচ্ছি। আমার মিহু পাখি, সবাই তোমাকে মনু বলে ডাকে, আর আমি তোমাকে আমার মিহু পাখি বলে ডাকবো। বাহ বাহ, এইসবও করা হচ্ছে? খালি গায়ে নিজের রুমে বসে থাকিস, আবার এই প্রেমপত্র নিয়ে ঘুরছিস। কি ব্যাপার, খালাম্মুকে কি তোর বিয়ের কথা ভাবতে বলবো? দুই ভ্রু নাচিয়ে বলল আহান ভাইয়া। ভাইয়ার এই ভ্রু নাচিয়ে হালকা দুষ্টু হাসিময় মুখটাও ভীষণ ভালো লাগছিল। যতবার দেখি ততবার নতুন করে তার প্রেমে পড়ি। আমার ভাবনার ভেতর ভাইয়া হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল, কিরে, বিয়ের স্বপ্ন দেখছিস নাকি? ধ্যাৎ, কি যে ভাবছি। আমার বিয়ে নিয়ে অত টেনশন নাই, বুঝলেন? নিজে বুড়ো হচ্ছেন দেখেছেন, জানতো নিজে বিয়ে করে বেড়ান। কি বললি? আমি বুড়ো? জানিস, কলেজের মেয়েদের বাদ দিলাম, ছেলেরা পর্যন্ত আমাকে দেখলে ক্রাশ খায়, আর সবাই চকলেট বয় বলে, বুঝলি? চকোলেট বয় না, গোবর বয় বলে। মুখ ভেঙচি দিয়ে বললাম, মারবো টেনে একটা থাপ্পড়, মাইরা ভূতের 14 ঠ্যাং দেখাই দিব। যা তো, আমার জন্য চা নিয়ে আয়। পারবো না। কথায় কথায় পারবো না বলিস কেন? শোন, 10 মিনিটের ভেতর চা নিয়ে বসবি, আর তা না হলে সবাইকে বলবো প্রেম করে বেড়াচ্ছিস। ও আর শোন, তুই আজ শাড়ি পরিসনি কেন? শাড়ি পরে খোপা করে তারপর চা নিয়ে আসবি, না হলে মনে আছে তো, চিঠির ব্যাপার ফাঁস হয়ে যাবে কিন্তু। শাড়ি পরবো কেন? এটা কোন ধরনের কথা? পড়তে বলছি পড়বি, বুঝলি? বলেই চলে গেল। একটু চোখ টিপ দিয়ে উপস, এই ছেলেটাকে কিছু বলতে গিয়েও বলতে পারি না। কেন যে আমার এমন হয়, যত দিন যাচ্ছে ভাইয়াকে তত বেশি ভালোবেসে ফেলছি। না, এটা ঠিক না। এটা তো কেয়া পাতার নৌকার মতো। যেমন কেয়া পাতা দিয়ে নৌকা বানালে তা শুধুই খেলা করার পাত্র হয়, সেই নৌকা কোনো কাজের না। তেমনই আহান ভাইয়াও আমার প্রতি কোনো ফিলিংস নেই, তবুও মনটা বড়ই বেহায়া, কিছুতেই কথা শোনে না। উপস মনু, এটা কি চা না শরবত? ও এক থু। এটা কি কথা? এই নিয়ে 5 কাপ চা আনলাম। তোমার হয় একবার বেশি গরম হয়ে যায়, না হয় বেশি ঠান্ডা হয়ে যায়, আর তা না হলে চিনি কম, লিকার করা। উফ, এত কমপ্লেন না করে নিচে বানান, চান না? এই চুপ, তোকে বলেছি তুই করবি, বুঝলি? এখন যা তুই, আমার পোড়া কপাল, এখনই শরবত বনাম চাই খেতে হবে।
আমিও মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। কি আর করব, দিন দিন এই মানুষটার মায়ায় খুব বাজেভাবে জড়িয়ে যাচ্ছি। ভাইয়ার বিয়েটা খুব ভালোভাবেই হয়ে গেল। বাড়ি পুরো ফাঁকা, তবে আহান ভাইয়া আর খালামণি আছে, তারা কিছুদিন পর যাবে। খালামণির বাসা আমাদের বাসার থেকে বেশি দূরে না, বাড়িতে কেউ নেই বললেই চলে। ভাইয়া আর ভাবি আজ সকালে ভাবির বাপের বাড়ি গিয়েছে। এই নতুন ভাবিও একদিন এসে জেনে গিয়েছে আমার নাম মনু, আর আমি নিচে রুমে খালি গায়ে বসে থাকি। উফ, মনটা আমার তেজপাতা হয়ে যায় এই কথাগুলো শুনলে। হঠাৎ জানালা দিয়ে কি যেন একটা রুমের ভেতর পড়লো। কেউ হয়তো কিছু ছুঁড়ে মেরেছে। ওমা, এটা তো একটা ভাঁজ করা কাগজ। খুলে দেখি সেম হাতের লেখা। তাতে লেখা ছিল, তুমি কি চাও মিহুমণি, আমি পাগল হয়ে যাই? তুমি কি জানো তোমার অগোছালো শাড়ি আর ভাবলেশীনভাবে কাঁচা হাতে বাঁধা খোপা, সাথে লেপটে যাওয়া কাজল আমাকে কতটা টানে? জানো তোমার ওই ঘুম ঘুম চোখ দুটো আমাকে খুব বাজেভাবে পাগল করে। এই ছোট ছোট অনুভূতিগুলো দিন দিন এতটা বাড়ছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। উফ, আমি আছি আমার জ্বালাই, আর এই চিঠিবাজ আছে তার পাগলামিতে মগ্ন। ও আমার মা, তুই কে ভাই একটু বলবি? তুই যে কে জানতে পারলেও হতো, কারণ আহান ভাইয়ের কাছ থেকে ছ্যাঁকা নামক যন্ত্রণা পেয়ে এই চিঠিবাজকেই বিয়ে করে নিব। কথাগুলো আমার দারুণ লাগে, সে যেই হোক না কেন। মেহি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হেসে চিঠিটা লুকিয়ে ফেল, না হলে আহান ভাইয়ের নজরে পড়লে এইবার তোর কপালে দুর্ভোগ আছে। এই এই কে রে? আমি আপু, আমি। উফ অর্পা, তুই এভাবে চোরের মতো আমার রুমে আসলি কেন? তোমার সাথে গোপন কথা আছে। কি কথা? আমি কবিতা লিখছি। কি? আহান ভাইকে নিয়ে। কি লিখছিস? আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। অর্পা দ্বিগুণ উৎসাহ নিয়ে শুরু করলো। তুমি আমার মনের মানুষ, তোমার সাথে ফুচকা খাবো খাপুস খুপুস। তুমি আমার বর্ষার ছাতা, আমি তোমার গায়ের খেতা। তুমি আমার। থাম থাম, কাস্তে কাস্তে বললাম। কি হলো আপু? কিছু না, তুই এসব কি লিখেছিস? সুন্দর হয়েছে না বলো আপু? এইসব বাদ দিয়ে বই পড়ায় মন দে, ছাগল কোথাকার। কেন আপু? আমি তো মনে করি আমার ভবিষ্যতে কবি হওয়ার সম্ভাবনা 100-তে 100%। আর তুমি তো সবটুকু শুনলে না। না, পরে তুই যা। তোর এই হাঁপলো মার্কা কবিতায় আমার দম বন্ধ হয়ে আসছিল, আর শুনলে আমি মারা পড়বো। এরই মাঝে হাসি মুখে মা আর খালামণি আমার রুমে ঢুকলেন। কি ব্যাপার, তোরা দুজন কি করিস? আমি কিছু বলতে যাব তার আগে অর্পা বলল, আপুর কাছ থেকে ম্যাথ পড়বো, তাই কখন আসবো শুনতে পাচ্ছি। ওরে আমার এই ছোট মেয়েটা খুব লক্ষ্মী। ওর মতো ভালো মেয়ে আর হয় না। অর্পা দাঁত বের করে বলল, আমি চাই, আমাকে আবার পড়তে হবে, সামনে এক্সাম। বাহ, খুব ভালো, এইটুকু বয়সে কত পড়ায় মনোযোগ। এই মা আর খালার কথা শুনে আমার যে কি হচ্ছে তার বলে বোঝাতে পারবো না। আর এই মেয়েটাও কত ঢং যে জানে। শোন না মিহি, বলো। তোর তো 2-3টা ভার্সিটিতে চান্স হয়েছে। আহান যে ভার্সিটিতে পড়ে ওই কলেজেও চান্স হয়েছে দেখলাম। তাই তোর খালাম্মু আর আহান মিলে তোকে ওই ভার্সিটিতেই ভর্তি করবে, বুঝলি? এতে আহান তোকে অনেক হেল্প করতে পারবে। মা আর খালাম্মু আর কিছু সময় কথা বলে চলে গেল, আর আমার হৃদস্পন্দন ঠক ঠক করছে। যাকে দেখতে চাই না তাকেই দেখতে হবে। আর আহান ভাইয়াও আছে, তার কি দরকার ছিল আমাকে মাতুব্বারি করে তার কলেজে ভর্তি করাতে? যদি পুরনো খামে নতুন করে কোনো চিঠি আসে তবে তুমি ভুলে যেও না আমায়, কারণ আমি এখন যেমন তোমাকে ভালোবাসি পরেও তেমনটাই ভালোবাসবো। শুভ সকাল মিহু পাখি। সকাল সকাল ঘুম ভাঙতেই এই চিঠিটা পাওয়ায় বেশ বিরক্ত হয়ে গেছিলাম, কিন্তু এই চিঠিটা পড়ে অতটাও খারাপ লাগেনি। এই চিঠি বাছের চিঠির প্রেমে পড়ে যাচ্ছি। কেন এমন লুকোচুরি খেলছে কেন? আর আমি তো আহান ভাইয়াকে ভালোবাসি, তাহলে এই চিঠিবাজের চিঠির প্রেমে পড়ে যাচ্ছি, এটা ঠিক না। কিন্তু আহান ভাইয়া তো আমার দিকে ফিরেও তাকায় না। আহান ভাইয়া প্রেম করলো যা বিয়ে করলে ছ্যাঁকা খাওয়ার পর ওই চিঠিবাজকেই বিয়ে করে নিব। দেখ কি সব ভাবছি। আজ ফার্স্ট ডে ভার্সিটিতে, এসব না ভেবে রেডি হয়ে নেওয়াই ঠিক হবে। উফ মা, এভাবে ঠেসে ঠেসে গালের ভিতরে ভাত ঢোকাচ্ছ, মনে হচ্ছে আমি এই জীবনে প্রথমবার খাচ্ছি, আর এই ভাতগুলো না খেলে মারা যাব। ওরে মিহি, কথা বলিস না কেন?
দিন দিন রোগা হয়েছিস, বিয়ে দিতে হবে তো। বেশি বেশি করে খেয়ে মোটা হ, বুঝলি? ও দাদি, তুমি আমার বিয়ে নিয়ে পড়লে? সবে ভার্সিটিতে উঠলাম, একটু লাইফটা নিজের মতো এনজয় করবো, তা না? ভুল কে বলেছে? তোমার বিয়ে দেওয়া লাগবে তো নাকি? বড় হয়ে গেছিস, বিয়ে তো দিতেই হবে। তোর বাবাকে বলবো বিয়ের জন্য পাত্র খুঁজতে। মা কি সব বলো, আমি বিয়ে করব না ব্যাস। বলেই রাগ করে চলে আসলাম। আমাকে নাকি বিয়ে দিবে। ও, আমার মিহি রাগ করে না মা, আর কিছুটা খেয়ে যা। মা ডাকতে থাকুক, আমি কথা বলবো না। রুমে গিয়ে নিজের ব্যাগ দিয়ে বের হতেই অর্পার সাথে দেখা। এই ফাজিলের হাড্ডি মার্কা মেয়ের সাথে এখন কথা বলা ঠিক হবে না। পাশ কেটে চলে যেতেই ও বলল, আরে আপু, এটা কি অবস্থা তোমার? কেন, কি অবস্থা? কি পরেছো? জিন্স প্যান্ট, লাল খয়েরি কালারের লং জামা, ওড়না গলায় পেঁচানো, খোলা চুল আর কাজল। তো কি হয়েছে তাতে? আরে প্রথম দিন ভার্সিটি যাচ্ছ, একটু সাজ বা গর্জিয়াস জামা পরবা, এতে ছেলেরা তোমাকে দেখবে, তোমার প্রতি ইমপ্রেস হবে, আর তুমি সবার নজরে পড়বে, বুঝলা? ওই, আমি ভার্সিটিতে পড়তে যাচ্ছি, কোনো বিয়ে বাড়ি যাচ্ছি না। আর তুই এই ইমপ্রেসের ব্যাপারে কি বুঝিস রে? সর, আমার সময় নেই তোর ফালতু কথা শোনার। ও আপু, আর একটা কথা শোনো না। বল। তোমার ভার্সিটিতে তো আহান ভাইয়াও পড়ে, তাই না? তো এত তো করো কেন? যতই হোক মাই ক্রাশ আহান ভাইয়া। তুমি একটু আমার হেল্প করতে পারবে? আহান ভাইয়াকে একটু পটিয়ে দিতে পারবে? এই পথ মেয়ে বলে কি? আমি নিজের জন্যই পটাতে পারলাম না, ওর জন্য নাকি আহান ভাইয়াকে পটিয়ে দিব? যত দেশের বাজে কথা এর কাছে আছে। মনটা চাই ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে মারি। কি হলো আপু, চুপ করে আছো কেন? এই, তোর স্কুল নেই? যাই স্কুলে যা, সর সামনে থেকে। না হলে আমি কিন্তু ছোট মাকে ডাক দিলাম। ছোট মা কিন্তু রান্নাঘরে আছে। তুমি না আপু আনরোম্যান্টিক। তুই যাবি? যাচ্ছি। বলেই আমায় মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মন চাচ্ছে ওর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিই। কি রে মো, তুই তখন থেকে হা করে দাঁড়িয়ে আছিস কেন? এবার হা বন্ধ কর, না হলে কিন্তু একটা লাথি মারবো। তুই এসব কি শোনালি? ভাই, এত ভালোবাসা দিয়ে আমাকে কেউ 2 লাইন লিখলে আমি তো পটে যেতাম রে। আর তুই আহান ফাহানের পিছনে পড়ে আছিস যে তোকে পাত্তাও দেয় না। কি বললি তুই? শোন, আহান ভাইয়ের সম্পর্কে একটাও বাজে কথা আমি মানবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড না অন্য কিছু? কেন, আমি কি করলাম? আহান ভাইয়াকে নিয়ে পড়ে আছি মানে কি? আর সে আমাকে পাত্তা দেয় না মানে কি? সে তো তোকে ওই ওই সত্যবাদী তুলসী পাতা, সর সামনে থেকে। কই আমাকে একটু সাপোর্ট দিবি তা না? পাল একটা, সর, কাছে আসবি না। কেন যে তুই এই কলেজের চান্স পেলি? কে জানি মুখটা চেপে ধরে রেখেছে। এই রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম আর মৌকে বকা দিচ্ছিলাম। এই মৌটার ওপরও বেশ রাগ হচ্ছে। পাল একটা, সব সময় আমার মনোবল ভেঙে দেয়। ও নাকি আবার আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু রুমটা এতই অন্ধকার যে হাতও দেখা যাচ্ছে না। কে জানি মুখের ওপর থেকে হাত সরিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে দিল। এত জোরে চেপে ধরেছে যে আমি একটুও নড়তে পারছি না, আর চেঁচাতেও পারছি না। সে তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়েছে তো লাগিয়েছে, ছাড়ার নাম পর্যন্ত নিচ্ছে না। খুব ভয় করছে, কিন্তু এই পারফিউমটা আমার চেনা লাগছে। মনে হচ্ছে আহান ভাইয়াই আমাকে এভাবে ধরেছে, কিন্তু উনি তো আমার দিকে ফিরেই তাকায় না। উফ, এই লোকটা কে? কিছু সময় পর আমাকে ছেড়ে দিল, আর আমি চেঁচামেচি করছি, কিন্তু কেউ আসছে না। একটু পরেই দরজাটা খুলে গেল। বাইরে বের হয়েই দেখলাম একটা ভাঁজ করা কাগজ। খুলতেই দেখলাম তাতে লেখা, ভালোবাসা যদি শস্য ক্ষেত হয় তাহলে বিশ্বাস তার বীজ, আর পরিচর্যা হলো তার আবেগ। মনে করো আমি সেই আবেগের বশেই আমি তোমার এতটা কাছে এসেছি। আর বিশ্বাস করো, অনেকবার নিজেকে সামলানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। ও, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। না সাজলেই শুধু কাজলেই আমার মিহু পাখিকে অপসরীর মতো লাগে। এটা কি ছিল? আমার মাথাটা আর বোধহয় কাজ করবে না। আহান ভাইয়া এই কলেজে পড়ে, আর এই চিঠিবাজও এই কলেজে পড়ে। আহান ভাইয়া জানতে পারলে তো দুনিয়া লয় করবে। এবার আমি কি করব? মন চাচ্ছে এখান থেকে ছুটে পালিয়ে যাই, মায়ের কথা মতো বিয়ে করে ফেলি। ভাই, তুই এটা কি করলি? মেয়েটাকে প্রথম দিনেই ছোট মানুষ, ভয় পেয়েছে হয়তো। আজকে এমনটা না করলো পারতি। উফ, থামবি শাওন। ও আমাকে পাগল করে দিচ্ছিল। জানিস আমি রাতে ঘুমাতে পারি না ওর কথা ভেবে। কি করব, মন তো মানছিল না।
ভাবছি কি করে ওকে প্রপোজ করব। ও কিভাবে নিবে? যতই হোক ও আমার বোন। যদি বাসায় বলে দেয়, আমি তো সবসময় ওর সামনে এমনভাবে থাকি, ও কিছু বুঝতেই পারে না আমার অনুভূতি। তোকে ভাবতে চেয়ে মনে যদি প্রেম হতো কেমন হয়? তবে অন্য কিছু ভাবছি ইশারায়। বেহায়া মন কেন খোঁজে অকারণে তোকে? আমার সাজানো গল্পটা শুধু যে তোকে ঘিরে। খুব ভালোবাসি তোকে মিহু পাখি। ওর সামনে গিয়ে এভাবে বললে হবে না দোস্ত। অমন হাঁ করে আসছিস কেন বাল? না, আসলে তুই একটা মেয়ের প্রেমে পড়ে দিন দিন কবে হয়ে যাচ্ছিস, এটা আমি ঠিক নিতে পারছি না। কেন? এটা বললে ও কি বাড়ি বলে দিবে? রাজি হবে না? সে আমি জানি না, ওর ছোট মাথায় তোর এই কবি মার্কা কথা ঢুকবে কিনা সন্দেহ আছে। তার উপর তুই ওকে যে পরিমাণে চালাস, কি জানে কি করবে। কি বলিস? কিস করে আসলাম আর ও এখন রাজি না হলে আমি তো পাগল হয়ে যাব ভাই। কিছু তো একটা করতেই হবে। কি যে করি। কি করবা আহান? কে? আমি। চিনতে পারছো না? ও নীরা। আহানের ক্লাস ফ্রেন্ড, আর আহানকে ভালোবাসে, কিন্তু আহান পাত্তা দেয় না। কি করবা? আর কি সব ভাবছো? কিছু না। বলো না। তোমার না জানলেও চলবে, বুঝলা? সেটা সময়ই বলবে। আর তুমি যে কেন আমাকে ইগনোর করছো তাও আমি জানতে পারবো। আর কার জন্য তুমি আমার থেকে দূরে থাকো। বলেই চলে গেল নীরা। উফ, এই মেয়েটাও না পারে বটে। আমি বাঁচি না আমার জ্বালায়, আর ও আছে ওর উল্টো পাল্টা কাজ নিয়ে। যাই বলিস, তোর মায়ের কিন্তু নীরাকে বেশ পছন্দ। কি বলিসনি কেন? মনে ছিল না? সে যাই হোক, কিন্তু মিহুকে প্রপোজ করব কি করব না এটাই ভেবে কুল পাচ্ছি না। যদি বাড়ি বলে দেয়? এইসব কি মেয়ে? তোর চিঠিবাজ এখানেও? ইউ মিন কি? তখন থেকে আইমিন করে যাচ্ছিস, বলবি বাল একটা? আসলে এটা তোর আহান ভাইয়া না তো? কি যে বলিস, উনি হলে তো আমি নাচতে নাচতে গিয়ে ওনার কোলে উঠতাম। কি তুই ভাইয়ার কোলে উঠবি? ভাইয়া হলে তো উঠতাম, কিন্তু উনি তো আমার দিকে ফিরেও তাকায় না। যাই বলিস, আমার কেমন কেমন লাগছে। এটা আহান ভাইয়া, বুঝেছিস? আমাকে মিথ্যা সান্ত্বনা দিস না, কষ্টে আমার বুকটা ফেটে যায়। যাই হোক, কিন্তু তুই বারবার টিস্যু দিয়ে ঠোঁট মুছছিস কেন? কি হয়েছে দেখি? কই কিছু হয়নি। না না, দেখা। আমার ঠোঁটের ওপর থেকে হাত সরিয়ে নিয়ে দেখে কামড়ের দাগ। এটা কি মেয়ে, তোর ঠোঁটে কামড়ের দাগ কেন? কই না তো, ও কিছু না। অনেক দেরি হয়ে গেছে, চল বাড়ি যাই। মাঠের মাঝখানে বসে থাকার কোনো মানে হয় না, মা টেনশন করবে। বলেই উঠে দাঁড়ালাম। পেছন থেকে কে যেন আমার মাথায় টোকা মারলো। কে রে বলে পেছনে ফিরতেই দেখি আহান ভাইয়া। আহান ভাইয়া, আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলি নাকি? না মানে আসলে। কি মানে করছিস? আর এখানে বসে কি করিস? ছেলে দেখছিস নাকি? আর তুই আমার সাথে দেখা করিসনি কেন? সকালে কলেজে এসে আমার তোকে খুঁজে বেড়াতে হলো, তাও এই দুপুরে তোকে খুঁজে পেলাম। সত্যি কথা বল, কি করছিলি? কোথায় ছিলি? এমা, ভাইয়া এমন ভাবে বলছে কেন? ভাইয়া কি আমার সেই রুমের ব্যাপারে জেনে গেল? ওরে বাবা, তাহলে তো আমি শেষ। মা কালই বিয়ে দিয়ে দিবে। ভাইয়ার সামনে আজ ঠান্ডা থাকলে চলবে না। কি হলো বল? হুম আমি এই কলেজের সিনিয়র, আর তুই এখন থেকে কলেজে এসে আমাকে সালাম দিয়ে ক্লাসে যাবি, আর ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করে তারপর যাবি। আমার ঠেকা পড়ছে আপনাকে সালাম করতে। করবি না? না। খুব বেশি বার বেড়েছিস, দাঁড়া তোর ব্যবস্থা করছি। কি করছু করবেন আপনি? দেখিস কি করি। দেখবানি। আহান ভাইয়া চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এই ছেলেটা শুধু জ্বালায়, ভালো লাগে না। তুমি গল্প হয়েও গল্প না, তুমি সত্যি হয়েও গল্প না। জানো তোমার ওই চোখ দুটো আমায় কতটা টানে তোমার প্রতি? তুমি জানো না আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন তোমার কোলে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিতে পারবো, যেখানে থাকবে না কোনো বাধা। হাই আল্লাহ, একটু বই পড়তে বসেছিলাম, মায়ের বিয়ে কথা শুনবো না বলে নিজে থেকে পড়তে বসলাম, আর এই চিঠিবাজ আমাকে এখনই চিঠি কেন পাঠালো? ভেরি ব্যাড। এটা ঠিক না। আমার মনঃসংযোগ নষ্ট করা একদম ঠিক হয়নি। আমার ভাবনার ভেতর দরজায় টোকা পড়লো। চিঠিটা লুকিয়ে দরজা খুলতেই দেখি মা আর আহান ভাইয়া দাঁড়িয়ে। কিন্তু এরা এখানে কেন? আহান ভাইয়া আমাদের বাড়ি কি করতে এসেছে এই অসময়ে? এই শর্ত দরজার সামনে হাবার মতো দাঁড়িয়ে আছে। আমাকে ঠেলে দুজনেই রুমে ঢুকলো। কি হয়েছে মা, তোমরা এখানে? মা দাঁত কেলিয়ে আমাকে বলল, কিছু হয়নি। আহান তোকে কি দেবে দেখ। আহান ভাইয়া প্যাকেট থেকে একটা কালো ফ্রেমের বড় একটা চশমা বের করে আমার চোখে পরিয়ে দিল। এটা কি হলো? চোখ তো ঠিকই আছে,
তাহলে চশমা কেন? আর এমন দাদু মার্কা চশমা আমি পরবো না। চুপ কর, এটা পরেই প্রতিদিন কলেজে যাবি, আর এই চশমা পরলে তোকে পুরোপুরি লাগবে, ছেলেরা তাকাবে না। কাদো কাদো ফেসে মায়ের দিকে তাকিয়ে দেখি মা তখনও দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। মা, এটা কি হলো? ঠিক হয়েছে, আমি তোর বিয়ের ব্যাপারেই বলেছিলাম আহানকে যে তোর বিয়ে দেব, কিন্তু তুই পড়তে চাস তাই আহান বললো তোর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার নেই, তোকে তোর দাদির মতো একটা চশমা পরিয়ে কলেজে পাঠালে ছেলেরা তাকাবে না, আর আমিও চিন্তামুক্ত। আমার আইডিয়াটা কেমন খালামণি? আমার সোনা ছেলে, খুব ভালো, আমার আর মিহিকে নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমি এই চশমা পরবো না, ব্যাস। শোন, এই চশমা না পরে কলেজে গেলে তোকে আমি বিয়ে দিয়ে দেব, বেশ বুঝলি? আমার অনেক কাজ আছে, যাই। বলেই মা চলে গেল। তাকিয়ে দেখি আহান ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে ওনার খোঁচা খোঁচা দাড়িগুলো সান্না দিয়ে তুলে দিই, ফাজিল একটা। হঠাৎ আহান ভাইয়া আমার হাত ধরে এত জোরে টান দিল যে আমি তার বুকে গিয়ে ধাক্কা খেলাম। অবাক হয়ে তাকিয়ে দেখি উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। আহান ভাইয়া এমনভাবে তাকাচ্ছেন, আমি তার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখি উনি কেমন যেন নেশা ধরার চোখে তাকিয়ে আছেন। দু হাত দিয়ে নিজের চোখ দুটো কচলে নিলাম। আসলে এটা আমার স্বপ্ন না, সত্যি। হুট করে উনি তার এক হাত দিয়ে আমার কোমরটা ছড়িয়ে ধরলেন। আমি আরও ওনার কাছে চলে এলাম, আর এক হাত দিয়ে আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিচ্ছেন। এবার ওনার দিকে তাকাতেই খুব লজ্জা লাগছে। উফ, কি যে করি! ভাইয়ার হঠাৎ কি হলো বুঝতেও পারছি না। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এত চেষ্টা করছি কিন্তু কিছু বলতে পারছি না। কি রে, অমন করে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথায় কেমন যেন কেঁপে উঠলাম, তবুও কিছু বলতে পারছি না। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইয়া মুচকি হেসে বললেন, পূর্ণিমার সন্ধ্যায় আমার মায়াবিনীকে পেতে মনটা আরো উদাস হচ্ছে। রূপসাগরের পারে উদাসী মনটাকে তার ভালোবাসায় মুড়ে দিতে ব্যাকুলের হৃদয়। এ কথাটার আঁকা কোড়া কিছু না বুঝতে পারলেও আহান ভাইয়ার মুখে কথাটা শুনতে বেশ ভালো লাগলো। ভাইয়া মুচকি হেসে আমার ঘাড়ে ওনার মুখটা আচমকা ডুবিয়ে দিল। আমার সারা শরীরে কেমন যেন বিদ্যুৎ শটের মতো লাগলো। আর ভাইয়া ক্রমাগত তার ঠোঁট আর নাক আমার ঘাড়ে ঘষতে লাগলেন। এদিকে আমার মনে হচ্ছে আমার সব ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিবে। হঠাৎ মনে হলো দরজা তো খোলা, কেউ যদি দেখে ফেলে। কথাটা ভাবতেই ভাইয়াকে খুব জোরে বললাম, কি করছেন ভাইয়া, আপনার মাথা ঠিক আছে? বলেই ঝাঁকি দিলাম। তখন উনি মুখ উঁচু করে এদিক ওদিক দেখে। মুখটা ঝাঁকি দিয়ে আমার দিকে একটু তাকালেন, তারপর আমার হাতটা ধরে তার কাছে এনে বললেন, এই মিহু, তোর শরীর থেকে এমন বাজে গন্ধ বের হচ্ছে কেন? গোসল করিসনি বুঝি? যা গোসল করে আয়। বলেই হনহন করে চলে গেল। 1 মিনিটও দাঁড়ালেন না। এটা কি হলো, আর একটু আগে কি হলো? সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে আমি কি স্বপ্ন দেখছিলাম? কিন্তু সে যাই হোক, অত ভেবে কাজ নেই। সত্যি কি শরীর থেকে বাজে গন্ধ আসছে? আমি তো বাসায় এসে ফ্রেশ হলাম। থাক, ভাইয়া যখন বলছে তখন হই। রাত হয়েছে তো কি হচ্ছে? এই রাতে ফ্রেশ হয়ে চুলগুলো আঁচড়ে আকাশি রঙের একটা জামা আর সাদা রঙের প্লাজো আর ওড়না পরে ভাইয়ার সামনে দিয়ে ঘোরাঘুরি করেছি আধা ঘন্টা যাবত। কিন্তু ভাইয়া একবারও আমার দিকে ফিরেই তাকালেন না। আরও খেয়ে দিয়ে চলে গেলেন, একবার বললেনও না। তাহলে কি ওইটা মিথ্যা ছিল? কি জানি, হতে পারে। কনফিউজড। ধ্যাত, ভাল লাগে না। ওরে বাবা, যাক, এবারের মতো বেঁচে গেছি। সি সি সি, কি করছিলাম? মন চাচ্ছে নিজের গালে নিজেই 2টা থাপ্পড় মারি। নিজেকে কন্ট্রোল করতেও পারি না। মিহু যদি বাড়ি বলে দেয় বা কিছু বুঝতে পারে, কি যে করি। কিছুদিন ওর সামনে যাব না। আজ কি যে হচ্ছে, ওর কাছে গেলেই সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। শুধু মন চাচ্ছে ওকে কাছে পেতে। কি যে করি। কথাগুলো মনে মনে আওড়াতে আওড়াতে আহান ঘড়ির দিকে তাকালো। ও শিট, 3টা বাজে। এখনো ঘুমের ঘাও আসছে না। কেমন কেমন যেন লাগছে। মাকে বলতে ইচ্ছে হচ্ছে, মা, আমার বউ পাচ্ছে, তা শুধুমাত্র মিহুকেই লাগবে, আর কাউকে না। আজ 15 দিন হয়ে গেল, আমি এখনো কনফিউজড হয়ে আছি। এর ভেতর একদিনও আহান ভাইয়ার সাথে কথা হয়নি। আমি বলতে চাইলেও আহান ভাইয়া বলেনি। বেশ রাগ হচ্ছে। তবে এই 15 দিনে 15টা চিঠিও পেয়েছি। সব কথাই বেশ ভালো লেগেছে আমার। উফ, সে যাই হোক, সেদিন রাতের কথা কিছুতেই ভুলতে পারছি না। ধ্যাত, আর এই মৌ গেল কই? আমি আর কত সময় একা একা বসে থাকবো? ক্লাসে যেতে হবে তো। কিন্তু মেয়েটার খবরই নেই।
এদিকে আহান আর শাওনের সামনে দাঁড়িয়ে আছে মৌ। চুপ কেন শালি? মানে মানে তুমি কাল দেখে ফেলেছো তাই না, মিহুকে চিঠি দেওয়ার সময়? কি হলো, চুপ কেন বলো? দেখছি। তো এখন তোমার কাজ হলো আমাকে সাহায্য করা, বুঝলা? আমি যা বলবো তাই করবা, আর মিহু যেন জানতে না পারে ওকে চিঠিগুলো আমি দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, ও আমার জন্য ওয়েট করছে। যাবে তো অবশ্যই, তবে সময় হলে কাজটা ঠিকঠাক ভাবে করবে, বুঝেছো? তা না হলে সারাদিন রোদে দাঁড়িয়ে রাখবো, বুঝলা? ওই কুত্তা, কই ছিলি? চল, ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। চল। আমরা পেছনে ফিরতেই দেখি আহান ভাইয়া দাঁড়ানো। ভাইয়া? শোন মিহি, বলেন। কথা আছে তোর সাথে, ফুচকা খাবি? কিন্তু ক্লাস। কই থেকে এলো রে আমার বিদ্যাসাগর, চল। ভাইয়াকে আর না করলাম না, কারণ ফুচকা আমার খুব ভালো লাগে, আর ফ্রিতে হলে সবকিছু একটু এক্সট্রা ভালো লাগে। আহান ভাইয়া, তারপর আমি, তার পাশে মৌ, তিনজনই নদীর পাশ দিয়ে হাঁটছি। আহান ভাইয়া আমার সাথে কথা বলছে, আর আমারও খুব ভালো লাগছে আহান ভাইয়ার সাথে ঘুরতে। আহান মিহির সাথে কথা বলার সময় মৌকে ইশারায় বলে মৌয়ের পা দিয়ে মিহির পা বাঁধিয়ে দিয়ে মিহিকে ফেলে দিতে। মৌ করবে না বলছে। কিছু সময় পর মৌ আহানের ভয়ে রাজি হয়ে যায়। মিহির পা মৌয়ের পায়ে বেঁধে গিয়ে মিহি পড়ে যায়। ও মা গো, ওই মৌয়ের বাচ্চা, হাঁটতে পারিস না বুঝি? ওঠা ব্যথা লাগছে। তুমি দেখে হাঁটতে পারো না? আয় মিহু, তোকে আমি উঠাচ্ছি, তুই মনে হয় হাঁটতে পারবি না, থাক আমি তোকে কোলে নিচ্ছি। বলেই আমাকে কোলে তুলে নিল। মৌ তো অবাক, আর সাথে রাগও হচ্ছে। মন চাচ্ছে আহানের মাথা ফাটাই দিতে। তুমি কেমন করে তাকাও, মনে হয় যেন হারিয়ে যাচ্ছি তোমার ওই তুচ্ছখের অতলে। ইচ্ছে করছে তোমার ওই মায়াবী নয়নে হারিয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে তোমার স্পর্শে। আরে তুই এতটা সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমার মনে হয় চিঠিটা আহান ভাইয়াই লিখেছে। জানি না, তবে আমার দিন দিন হাল খারাপ হয়ে যাচ্ছে। কেন? বলদের মতো কথা বলিস না। এই চিঠিবাজির চিঠিগুলো পড়তে বেশ লাগে আমার। এই কয়দিনে অভ্যেস হয়ে গেছে। কিন্তু আহান ভাইয়া, উনি এই কয়দিন এমন একটা ভাব করছেন, মনে হচ্ছে ভাইয়া আমাকে ভালোবাসে। আমি জানি না, তবে আমার মাথাটায় কিচ্ছু ঢুকছে না। মিহিকে বলা যাবে না, আমি সব জানি। তা মিহিকে আমি সব বলে দিলে আহান ভাইয়া আমার পুরো আস্ত গিলে খাবে। ধ্যাত, ভালো লাগে না। ইদানিং কলেজটাও কেমন রসকসহীন হয়ে উঠেছে। কিন্তু কিছুদিন আগেও খুব ভালো লাগতো কলেজটা। খারাপ লাগার একমাত্র কারণ হলো আহান ভাইয়ার পড়া শেষ হয়ে গিয়েছে। তারা এখন আর কলেজে যায় না। মায়ের কাছে শুনেছি ভাইয়া নাকি তার আব্বুর বিজনেসের কাছে মন দিবে। তার মানে এখন আর দেখা হবে না। কত ভালোই না ছিল সে কয়টা দিন। না, ভোলা যাবে না। কখনোই ভুলতে পারবো না আহান ভাইয়ার সাথে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, মৌ আর ভাইয়ার সাথে চোখ বেঁধে কানামাছি খেলা। আচ্ছা, ভাইয়া তো গম্ভীর একটা মানুষ, তাহলে এই কয়দিনে এত পরিবর্তন কেন? না, আর এসব ভাববো না। একতরফা ভাবলে শুধু প্রশ্ন এসে জমাট বাঁধে, তার উত্তর খুঁজে পাওয়া যায় না। যাই, একটু ছাদে যাই। ছাদে যেতেই চোখে পড়ে অর্পাকে। ওকে ঝুঁকে দিচ্ছে চোরের মতো। ওই, এখানে কি করছিস রে তুই? কে কে কে? পেছন ফিরে আমাকে দেখে বলল, ও আপু তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুই এখানে কি করছিস? আরে আপু আসতে বলো, তুমি জানো না পাশের বাসায় নতুন ভাড়াটিয়া আসছে? কই না তো। আসছে তো, কি হয়েছে? একটা লাট্টুস ছেলেও আসছে। লাট্টুস ছেলে মানে কি? হাঁটাচলা করতে পারে না নাকি? কি যে বলো আপু, তুমি কোন জগতে থাকো? লাট্টুস মানে হলো কিউট। জানতাম না তো। তুমি তো কিছুই জানো না, শুধু শুধু বড় হইছো। ভিমরির শাক খাবা, বুদ্ধি বাড়বে। ওই, তুই খা বুঝলি, কিন্তু এখানে কি করছিস তাই বল। ছেলেটা এই সময় সাদে থাকে, তাই খুঁজতেছি। জানো, কাল সাদে এসে জিম করছিল। উফ, কি মাসল! ওই দাঁড়া দাঁড়া, তুই কি এরও প্রেমে পড়ে গেছিস? আপু, এ আমার 56 নাম্বার ক্রাশ। ও লাজুক লাজুক মুখ করে বলল। ওর কথা শুনে আমার ছাদ থেকে লাফ দিতে মন চাচ্ছে। আমার এখনো পর্যন্ত একটা ক্রাশও হলো না। আহান ভাইয়াকে ভালোবাসি, কিন্তু সে আমার ক্রাশ কিনা তা জানি না। বুঝি না এই বাদর মেয়েটা বড় হয়ে কি হবে। ছোট মার কপালে দুঃখ আছে। আজ আহান ভাইয়ার বার্থডে। সবাই ওদের বাসায় এসে হাজির। খুব বড় করে পার্টি দিচ্ছে খালামণি। আজ আমি মেরুন কালারের একটা শাড়ি পরেছি, সাথে হালকা সেজেছিও। বেশ লাগছে আমাকে। অর্পা তো আমাকে বলেছে, আপু তুমি আমার 57 নাম্বার ক্রাশ।
তবে তুমিই একমাত্র মেয়ে ক্রাশ। তোমাকে খুব সুন্দর লাগছে। আর আহান ভাইয়া হালকা গোলাপি রঙের শার্ট পরেছে, সাথে কালো প্যান্ট। ফর্সা চেহারায় গোলাপি রংটা তার সাথে খুব ভালো মানিয়েছে। তবে আহান ভাইয়ার চোখ দুটো লালচে লালচে হওয়ায় কেমন যেন লাগে। উফ, খুব সুন্দর লাগছে তাকে। আজ অনেক কিছু আসছে ভাইয়ার বার্থডেতে। তার বাবার বিজনেস পার্টনারও আসছে, তার পুরো ফ্যামিলি নিয়ে। আর খালা আম্মু ওই লোকের মেয়েটাকে নিয়ে বেশি মাতামাতি করছে। বেশ রাগ হচ্ছে আমার। মেয়েটার কি যেন নাম বললো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আরা। এটা আবার কেমন নাম, আরা? ভালো লাগেনি নামটা। আচ্ছা, আজ আহান ভাইয়া আমার দিকে তাকাচ্ছে না কেন? ভাইয়া কি ওই মেয়েটাকে চেনে? দেখ, আমি যখনই কিছু ভাবি তখন শুধু ভুরি ভুরি প্রশ্ন এসে জড়ো হয়, তার কোনো উত্তরই পাই না। এর মাঝেই হাতে টান পড়ে। পাশ ফিরতেই দেখি আহান ভাইয়া ইশারা দিয়ে বলল ওয়াশরুমের দিকে যেতে। কি হচ্ছে ভাইয়া, আপনি এভাবে এগোচ্ছেন কেন? ডাকলেনই বা কেন? ভাইয়া আমার খুব কাছে চলে এসেছে, আমার মুখের দিকে একটু ঝুঁকে এসে বলল, তোর নাভিটা তো খুব সুন্দর, আগে খেয়াল করিনি। আমি চোখ বড় বড় করে বললাম, আপনি আমার নাভি দেখলেন কি করে? অমনি ভাইয়া আরেকটু কাছে এসে আমার কোমরে তার হাত রাখলো। আমি কেঁপে উঠতেই তিনি বলল, তোর পেট বের হয়ে আছে, এইভাবে সবাইকে তোর পেট দেখাস না, সবাই তো আমার মতো প্রেমে পড়ে যাবে। বলেই মুচকি হাসলো ভাইয়া। তার হাসিটাও আজ আমার কাছে খুব ভালো লাগছে। কি বলবো বুঝতেছি না, কেমন যেন লজ্জা লাগছে। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। অমনি মাইকের আওয়াজ পেলাম, সবাইকে ডাকছে, কি যেন বলা হবে। ভাইয়া ততক্ষণে চলে গিয়েছে, আমিও চলে এলাম। গিয়ে দেখি খালুর একপাশে আরা নামের মেয়েটা দাঁড়ানো, আর তার পাশে আহান ভাইয়া। কেমন একটা খটকা লাগলো। খালু এবার বলল, আমার একমাত্র ছেলের সাথে আমি আরা মামুনির বিবাহ দিতে চাই, খুব শীঘ্রই। আরা আমার বিজনেস পার্টনার আর আমার প্রিয় বন্ধুর মেয়ে। কথাটা শুনে সবাই খুব খুশি হলো, হাততালির আওয়াজ হলো। কিন্তু আমি এক নজরে আহান ভাইয়ার দিকে তাকিয়ে আছি, আর ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? আমি মিহুকে পাবো না? বাবা তো একবার আমাকে বলতেই পারতো, কিছু বললো না। না, এটা হতে পারে না, আমার মিহু আমাকে ভালোবাসে। আর এদিকে খালু বিয়ের 3 তারিখও বলে দিল। মাত্র 15 দিন পরই তার আর আরার বিয়ে। এটা আহান ভাইয়ের কাছে স্বপ্ন মনে হচ্ছে। কি করবে সে? বাবার বিরুদ্ধে যাওয়াও তার পক্ষে সম্ভব না। এদিকে মিহুর দিকে তাকাতেই খুব কষ্ট লাগছে। মিহুর চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই পানি পড়বে হয়তো। এই কয় মাস মিহুর অনেকটা কাছে চলে গিয়েছে আহান। না, মিহুকে এইভাবে ভোলা সম্ভব না। হয়তো আহান ভাইয়া আমাকে কখনো ভালোই বাসেনি। আচ্ছা, আমি ওনাকে দোষ দিচ্ছি কেন? উনি তো কখনো বলেনি আমাকে ভালোবাসে। তাহলে বিয়ে করতেই পারে। আমারই ভুল। নিজের মনে আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। আসলে যা হওয়ার নয় তা কখনো হয় না। কিন্তু আমি কি পারবো নিজেকে সামলাতে? না, আর দাঁড়াতে পারছি না। মাথাটা কেমন যেন ঘুরপাক খাচ্ছে। ছাদের চারপাশটা রাতে বরাবরই আমার কাছে খুব ভয় লাগে, তবে আজ কিছুতেই ভয় লাগছে না। আজ ছাদ থেকে লাফ দিতেও কষ্ট হচ্ছে না। মন চাচ্ছে সব কিছু ছেড়ে বহু দূর চলে যায়। পার্টিতে খাওয়ার সময় আরা আহান ভাইয়ার কাছে বসেছিল। ব্যাস, আর খাওয়া হলো না আমার। এইটুকুতেই এত কষ্ট লাগছে। আর তো সময় পড়ে আছে। আহান ভাইয়ার বিয়ে হবে, ফুলসজ্জা হবে, বাবু হবে। না না, আর ভাবতে পারছি না। মেয়েটা একটু কথা বলেছে তাই আমার সব শেষ হয়ে যাচ্ছে। আর সেখানে ফুলসজ্জা, বাচ্চা, না, এ আমি মেনে নিতে পারবো না। এগুলো ভেবেই খুব কান্না পাচ্ছে। ও আল্লাহ, ওপর থেকে দড়ি পাঠাও, আমি উপরে চলে যেতে চাই। আরে আপু, এমন মুখ করে চোখ বুজে কি ভাবছো? তুই এত রাতে এখানে কি করিস? আজ না আহান ভাইয়াকে সেই লাগছিল, মন চাচ্ছিল বলি, বাবু খাইছো নাকি আমি খাওয়াই দিব? হ, আমি পাচ্ছি না আমার চালাই, আর এই মেয়েটা আছে ওর উল্টোপাল্টা চিন্তা ভাবনা নিয়ে। এই কি সব ফালতু কথা বলছিস? মাথা ঠিক আছে? আছে, তবে ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল এটা মেনে নিতে কষ্ট লাগছে। তাই ঠিক করছি নতুন ভাড়াটিয়া ছেলেটার সাথেই এবার লাইন মারবো। ও তো আমার ক্রাশ, জানো আপু, ওর জন্য একটা কবিতা লিখছি। এই বাচালটার কথাগুলো একটুও ভালো লাগছে না, তবুও কিছু বলতেও পারবো না। কিছু বললে মা এসে আমাকেই বকবে। সবার ইনোসেন্ট গার্লস অর্পা যে, ভাল লাগে না। ও আপু, শোনো না। বল। তোমায় খুঁজি রোজ আমি, কাঁচা মরিচ ওগো তুমি,
মেঘের পিঠে ভেসে ভেসে নদীতে পড়ি রোজ, পাবো কি তোমার মুন্ডুর খোঁজ? কি হলো আপু, কাশতেছো কেন? চুপ কর, কি সব লিখছিস ওগুলা? তুই কি ওই ছেলেটাকে এই লেখাগুলো দিবি নাকি? কালই দিব। লাস্টে কি লিখছিস? ওটা মুন্ডু মানে কি জানিস? ছাগল কোথাকার। না আপু, মন চাইলো তাই দিলাম। ওই 7-এ পড়িস, মুন্ডু মানে জানিস না? মাথা, বুঝলি? ছাগল মাথা। এবার পড়ে দেখ কি লিখেছিস। আর কেউ কারো কাঁচামরিচ হয় নাকি, গাধা। ও আপু, আমি তো মেলানোর জন্য লিখছি। এই যা পারিস কর, আমি চাই ঘুমাবো। বলেই চলে আসলাম, কারণ এই প্রেম পাগলের সাথে বকবক করতে একটুও মন চাচ্ছে না। ভেবো না তুমি হয়তো বহিষ্কৃত, আমার গল্পে তুমি চিরকাল স্বীকৃত। তোমার চোখে আমি দেখেছি মেঘের ঘন ঘটা। কষ্ট পেও না, তোমাকেই আমি চাই, আর তোমাকে আমি আমার করেই ছাড়বো। ঘুমিয়ে পড়ো মিহু পাখি। অর্ফার সাথে কথা বলে রুমে এসে দেখি বেডের উপর এই কাগজটা ভাঁজ করা। আছো, এই চিঠিবাজ কি করে জানলো আমার মন খারাপ? এটা কোনোভাবে আহান ভাইয়া না তো? কিন্তু ওনার তো বিয়ে, এটার কি হবে? এমনিতেই ঘুম আসছে না, আর এই চিঠিটা পাওয়ার পর ঘুম তো হারিয়ে গেল। ভালো লাগে না। কি জানি মিহু কি ঘুমিয়ে পড়ছে নাকি জেগে আছে, হয়তো জেগে আছে। এরই মাঝে আহানের ফোনটা ভীষণ জোরে বেজে ওঠে। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। হ্যালো। হাই, কি করো? ঘুমাওনি? হবু বউয়ের কথা ভাবছো বুঝি? চিনলাম না, কে ইউ? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আরা বলছি। ও ও কি, আমি নিজে তোমাকে কল করলাম আর তুমি ও বলছো? অনেক সুইট আর ইনোসেন্ট তুমি। এই মেয়েটার কি লজ্জা নাই? নিজেই ফোন করেছে, কথা বলতে একটু মন চাচ্ছে না। আচ্ছা, আমার নাম্বার কই পাইছো? এটা কোনো প্রশ্ন হলো? হবু বউয়ের সাথে কথা বলছো তুমি, বুঝলা? আজ আহান ভাইয়াকে বলবো আমার মনের কথা, বলেই ছাড়বো। আমার খুব কষ্ট হচ্ছে। নাম্বার ডায়াল করি। কি হলো, ব্যস্ত বললো কেন? এত রাতে ভাইয়া কার সাথে কথা বলছে? ওই আরার সাথে না তো? এবার মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাবে। উফ, এই মেয়েটা এত বকবক করতে পারে, কি আর বলবো। কে ফোন করেছিল এর মাঝে আবার? নাম্বারটা দেখি মিহির কল। ও শিট, মিহি কল দিছিল আর ব্যস্ত পাইছে। না, এটা হতে পারে না। কি হলো, মিহু ফোন ধরছে না কেন? ভালো লাগে না। ও কি ভুল বুঝলো? এটা কি করলাম আমি? আরার সাথে কেন কথা বললাম? এই মেয়েটা পারেও বটে। ঘুমিয়ে পড়েছে আর শুধু শুধু আমাকে ওর বাড়ি পর্যন্ত নিয়ে গেল এত রাতে। যাক, ভালো লাগছে, কোনো বিপদ হয়নি। আজ 5-5টা দিন হয়ে গেছে রুম থেকে বের হচ্ছি না। কেউ তেমন খবরও নিচ্ছে না। সবাই ভাইয়ার বিয়ে নিয়ে ব্যস্ত। সেদিন রাতে কতবার কল দিল, ভাইয়া ধরিনি। হয়তো ধরা উচিত ছিল। আর ধরে কি বা বলতাম? ভাইয়া তো ওই আরাকে বিয়ে করতে রাজি। আর এই 5 দিন ভাইয়াও আসেনি, একটাবার খোঁজও নেয়নি। ক্রিং ক্রিং করে পাশে তাকিয়ে দেখি মৌ কল দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ধরলাম। হ্যালো। হ্যালো, কি? তুই কই? এই কদিন ফোন ধরিসনি কেন? এমনি। কি হয়েছে তোর? মন খারাপ কেন? ফোনে বলা যাবে না। তাহলে কলেজে আয়। না রে, ভালো লাগছে না। তুই আসছিস? এত কিছু জানি না। অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম। তার মানে আর মাত্র 10 দিন পর আহান ভাইয়ার বিয়ে? আহান ভাইয়া রাজি? এটা কি করে হয়? আহান ভাইয়া তো মিহিকে ভালোবাসি, তাহলে হয়তো কোনো ঝামেলায় আছে। এবার কি করবি? জানি না। মিহি, চল তো। পেছন ফিরে দেখি আহান ভাইয়া মুখ কালো করে দাঁড়িয়ে আছে। ওনার মুখ দেখে বুকের ভেতর ছ্যাদ করে উঠল। কোথায় ভাইয়া? তুমিও আসো মৌ। আসলে আমি এই বিয়েটা করব না। কি? কথাটা শুনে মনে মনে খুব খুশি হলাম। আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। বাড়িতে পরে জানাবো। তোরা দুজন বিয়েতে সাক্ষী হবি, আর কোনো প্রশ্ন করিস না, চল। কথাটা শুনে মৌ বড় বড় চোখগুলো পুরো রসগোল্লা করে ফেললো। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও খুব শকড খেয়েছে। আর আমার মনে এত সময় লাড্ডু ফুটছিল, কিন্তু কথাটা শুনে আমার মনের লাড্ডুগুলো হাওয়ায় মিলিয়ে গেল। ভাইয়া, আসলে তুই তো কখনো বলিসনি তোর গার্লফ্রেন্ড আছে। এটুকু কথা বলতেই আমার গলা আটকে আসছে। খুব কষ্ট লাগছে, মনে হচ্ছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার কথায় আহান ভাইয়া আমার দিকে সরু চোখে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। আর কোনো কথা বলার সাহসও পেলাম না। এদিকে মাথায় বহুত চিন্তা নিয়ে বসে আছে মৌ। আমাদের নিরাপত্তার মাঝে আহান ভাইয়ার কিছু বন্ধু এসে হাজির হলো, হাতে অনেকগুলো ব্যাগ। আর আমি উকি ঝুঁকি দিচ্ছি কোনো মেয়েকে দেখা যায় কিনা তাদের সাথে। তাদের দেখে আহান ভাইয়া এগিয়ে গিয়ে কি যেন ফিসফিস করছিল।
আল্লাহ, তুমি কখনো আমার সহায় হও না কেন? এটা কি করলা? আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম তার বিয়েতে সাক্ষী হতে হবে? এই চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমার জন্য? আহান ভাইয়ার ডাকে আমার হুঁশ ফেরে। এই নাও, এটাতে একটা শাড়ি আর কিছু জিনিস আছে, মিহিকে সাজিয়ে নিয়ে এসো। এমন কথা শুনে মৌ হাঁ হয়ে গেল। মনে মনে ভাবলো, তার মানে আজ মিহি আর ভাইয়ার বিয়ে। ও সো সুইট। কথাটা শুনে চোখ দুটো যেন বের হয়ে আসতে লাগলো। ও মাই গড, এটা কি হচ্ছে? ভাইয়া এটা কি বলল? কোনো কথা বলতে না দিয়ে মৌয়ের সাথে পাশে তুমি পাঠিয়ে দিল আমায়। দেখেছো, নিজে বিয়ে করবে বলে আর তার বউকে আমি সাজাবো। আর আগেও কত হেল্প করেছি ভাইয়া, কিন্তু আমাকে একটা আটানার আর্টিকেলও খাওয়ায়নি। বিড়বিড় করে কি যেন বলল মৌ। হঠাৎ আহান ভাইয়া মৌকে ডাক দিয়ে বলল, এই নাও, এটাতে তোমার জন্য জামা আছে। জামার প্যাকেটটা পেয়ে মৌয়ের মন ভালো হয়ে গেল। যাক বাবা, আমার কথা মনে আছে তাহলে। আমি কিছু বুঝে উঠতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। বাবা মাকে না জানিয়ে সে বিয়ে করে ফেলছে। বাড়ি গেলে কি হবে আল্লাহই জানে। আজ আমাকে বউ সাজে খুব সুন্দর লাগছে। চোখ সরাতেই মন চাচ্ছে না ভাইয়ার। আহান ভাইয়াকেও সুন্দর লাগছে, কিন্তু আহান ভাইয়ার দিকে তাকাতে খুব লজ্জা লাগছে আজ আমার। কিরে, বসে থাকবি নাকি শ্বশুর বাড়ি যাবি? আপনি? তো কে থাকবে? না মানে আসলে। কি সব বলছিস? চল বাড়ি যাব, যা হবার হবে। না, কি হলো? ডায়েরিতে আর কিছু নেই কেন? ধ্যাত, ভালো লাগে না। মা তো ডায়েরিটা পড়তেই দেয় না কখনো। মা চলে আসলে ঝামেলা হবে। তার মানে এটা মা আর বাবার লাভ স্টোরি? আহানা, কি করছিস তুই? মায়েরটাকে পিছন ফিরে তাকিয়ে দেখি মা খুব শক্ত মুখে দাঁড়িয়ে আছে। কি করব বুঝতে না পেরে শুধু বললাম, মা, আমার বাবা কোথায়? আমি বাবার কাছে যাব। আমি বুঝতে পারলাম আহানা ডায়েরিটা পড়েছে, তাই রাগী সুরে বললাম, তুই আপাতত তোর রুমে যাও। আহানা আর কথা বাড়ালো না, চলে গেল। ছোট থেকে কখনো মিহিকে হাসতে দেখেনি, তবে ডায়েরির ওই কিশোরী মিহি খুব হাসি খুশি একটা মেয়ে ছিল। কিন্তু এখন তার মা এমন কেন হয়ে গিয়েছে, আর তার বাবাও বা কোথায়? আহানা চলে যাওয়ার পর সেই 15 বছর আগের স্মৃতিটা মনে পড়ে গেল মিহির ডায়েরিটা দেখে। আহান ভাইয়া সোজা আমাকে আহান ভাইয়াদের বাড়ি নিয়ে যায়। সবাই জানাজানির পর আমার বাড়ির লোকও আসে। অনেক ঝামেলা হয়, এমনকি ডিভোর্স দেওয়ার কথাও ওঠে, কিন্তু আহান ভাইয়া কখনোই রাজি হয়নি। এক পর্যায়ে আমাদের সবাই মেনে নেয়। খুব ভালো চলছিল আমাদের টোনাটনির সংসার। 2 বছর ধরে আহান ভাইয়া আর আমার খুব ভালো সংসার চলতে থাকে। আমি কখনো কল্পনাও করতে পারিনি আহান আমাকে এত ভালোবাসে। মাঝে মাঝে আবার নাক ফুলিয়ে বসে থাকতাম এটা ভেবেছে আহান আমাকে কেন বলেনি। আগে বলে বিয়ের আগে প্রেম করতে পারতাম। মাঝে মাঝে অর্পাও আসতো আমাদের বাসায়, তবে অর্পার উল্টোপাল্টা গল্প শুনে বেশ মজা নিতাম আহান আর আমি। কিন্তু মাঝে মাঝে আহানের ভীষণ মাথা ব্যথা করতো, কখনো কখনো সেন্সলেসও হয়ে যেত। তবে এত সুখের কারণে কখনো এ বিষয়ে গুরুত্ব দেয়নি তারা কেউ। এর মাঝে আমি মা হওয়ার সুখবর পাই। আহান তো খুশিতে আত্মহারা হয়ে যায়। দেখতে দেখতে আমার ডেলিভারির সময়ও চলে আসে। আহান বেবি হওয়ার আগেই বেবির জন্য ছোট ছোট কাপড় খেলনা কিনে আনে আর বলে, জানো মিহি, আমার খুব মন চায় ছোট ছোট হাত দিয়ে কেউ আমাকে জড়িয়ে ধরবে, কখনো আদর দিবে, আধো আধো কথায় বাবা বলবে। খুব মন চাচ্ছে বেবিটাকে দেখতে, ওকে ছুঁয়ে দিতে। আফসোস, আমার ডেলিভারির দিন সকালে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর আহানের হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, আর তা থামতেই চাচ্ছিল না। এদিকে আমাকে ওটিতেও নিয়ে যাওয়ার সময় হয়ে যায়। আমাকে নেওয়ার সময় আমার খুব কান্না পাচ্ছিল। আমি যদি আর না বাঁচি, যদি আহানকে আর দেখতে না পারি। কত শুনেছি বাচ্চা হওয়ার সময় মায়েরা মরে যায়। একটাবার ভালোবাসার মানুষের সাথে দেখাও করতে পারলাম না। তবে হ্যাঁ, ভাগ্য আমাকে আর আমার বাচ্চাকে ফিরিয়েছিল সুস্থভাবে, তবে কেড়ে নিয়েছিল আহানকে। আমাকে ওটিতে নেওয়ার পর আহান সেন্সলেস হয়ে যায়। ওখানে ভর্তি করার পর জানতে পারে আহান মারা গেছে। ওর ব্রেনে খুব বড় একটা টিউমার ধরা পড়ে। এতদিন ওর মাথা ব্যথার সেন্সলেস হয়ে যাওয়াটা সবাই দুর্বলতা ভেবে খেয়াল করেনি। সেই পুরনো কথা ভেবে আমার আজ সব শেষ করে দিতে ইচ্ছে করে। একটা মেয়ে জানে তার সন্তান যেদিন জন্ম নিয়েছে সেদিন স্বামীকে হারানো কতটা কষ্টের।
সেই দিনই আমার আর বাঁচার শখ ছিল না, শুধু আহানার দিকে তাকিয়ে বেঁচে আছি। ওপরওয়ালা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এসব ভাবতে ভাবতেই আমি আর একটা ডায়েরি বের করলাম। সেটা ছিল আহানার। আহানকে পাওয়ার পর আমি সেই চিঠিবাজটার কথা ভুলেই গেছিলাম। আহান মারা যাওয়ার পর আমি আহানের ডায়েরিটা খুঁজে পাই এবং তার ভেতরে আমাকে নিয়ে লেখা অনেক অনুভূতিও পাই, যেগুলো আমার পাওয়া চিঠিগুলোর মতো লেখা, যা আহান বাম হাত দিয়ে লিখেছিল। মাঝে মাঝে মনে হয় আমার থেকে আহানই আমাকে বেশি ভালোবাসে, কিন্তু ওই যে আমাদের ভালোবাসা তো কেয়া পাতার নৌকায়ের মতো, যা কখনো সম্ভব না। তাই তো আমরা যতই মেলার চেষ্টা করি না কেন, মিল কখনোই হওয়ার ছিল না। এখন আমার এই চিঠিগুলোই সবকিছু, যা পড়ে মনটা ভালো হয়ে যায়।